আমি বলতে চাই 5ই আগস্টের পর থেকে পর্যন্ত আপনারা কি দেখেছেন এই অভয়নগর, বাগারপাড়া, যশোর, সারা বাংলাদেশে জামাত ইসলামের কোন নেতা এবং কর্মী কোন জায়গায় চাঁদাবাজি করেছে? কোন জায়গায় কার উপরে হামলা করেছে, লুটপাট করেছে? জামাত ইসলামী লুটপাট, হানাহানি, চাঁদাবাজিতে বিশ্বাস নয়। জামাত ইসলামী বিশ্বাস করে ক্ষমা এবং উদারতায়। জামাত ইসলামী আজকে জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশের সকল দল, সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সুখী সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে গড়তে চাই। জাতীয় ঐক্য ছাড়া দেশের কখনো সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিকভাবে সমৃদ্ধিশালী কখনো কোনো জাতি হতে পারে না। এজন্য আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে ধর্মের হই না কেন, যে দলের হই না কেন, আগে দেশকে দেখতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। আমরা হয়তো চিন্তা চেতনায় কেউ বিএনপি করব, কেউ আওয়ামী লীগ করব, বা আদার্স কোনো দল করব, কিন্তু দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্রের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের পরমত সহিষ্ণু হতে হবে, অন্য দলের মতামতকে মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের যে গণতন্ত্রের যে ভোট, এই ভোটের প্রতি আমাদের আস্থা থাকতে হবে, যে জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তাদেরকে আমরা মেনে নিব। জামাত ইসলামী সে আদর্শে বিশ্বাস করে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে যে জামাত ইসলামী আপনাদের ভালোবাসা, হৃদয় নিগ্রানো যে ভালোবাসা আছে সেটা নিয়ে দেশ পরিচালনা করার দায়িত্বভার গ্রহণ করে, আমাদের প্রথম বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি গ্রামের কোনো কৃষকরা করে না, শ্রমিকরা করে না, যারা ইজি বাইক চালায়, ঠেলা গাড়ি চালায়, যারা রাজমিস্ত্রির কাজ করে, মাঠে পরিশ্রম করে, তারা কি দুর্নীতি করে? কোনো দুর্নীতির সাথে তারা জড়িত না। দুর্নীতি করে তারাই যারা দেশে রাজনীতি করে, বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন দলের এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, ক্ষমতাসীন দলের সহযোগিতায় রাষ্ট্রের অর্থ তারা লুটপাট করেছে। এই 55 বছরে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন দলের অধিকাংশ মানুষ, সবাইকে বলবো না, অধিকাংশ মানুষই দুর্নীতির সাথে জড়িত ছিল। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র আন্দোলন, এক সংগঠন যার কোনো এমপি কখনোই দুর্নীতি করেনি। যদিও স্বল্প পরিসরে আমাদের এমপি হয়েছিল, 79 সালে আমাদের 6 জন এমপি হয়েছিল, 86 সালে 10 জন এমপি হয়েছিল, 91 সালে 18 জন এমপি হয়েছিল, 96-তে 3 জন এমপি ছিল, 2001-এ 17 জন এমপি ছিল, 2008-এও আমাদের 2 জন এমপি ছিল। এই যে এমপি যারা ছিল তারা কখনোই একটি টাকা লুটপাট করেনি। বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন, রাষ্ট্র থেকে বরাদ্দকৃত অর্থ বলেন, থোক বরাদ্দ বলেন, কোন জায়গায় কেউ দেখাতে পারবে না জামাত ইসলামের কোন এমপি, জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, তারা কখনোই মন্ত্রণালয় পরিচালনা করতে যে একটি টাকা দুর্নীতি করেছে কেউ দেখাতে পারবে না। এই জন্য আমি বলি, বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, এদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করা সম্ভব। এদেশের যুবক, এদেশের আমাদের যে সমস্ত বোনেরা আছে, বেকার আছে, তাদের জন্য মিল কারখানা তৈরি করা, বিভিন্ন প্রকার প্রজেক্টের মাধ্যমে তাদের আমরা কি করতে পারবো, তাদেরকে আমরা বেকার এটা দূর করতে পারবো, কর্মসংস্থান দিতে পারবো। এমনকি আমরা যদি কারিগরি, আমি বলেছি অভয়নগরে, বাগারপাড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ, এবং এখানে আইটি সেক্টরে তাদেরকে দক্ষ করে তোলা হবে। এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যে টেকনিক্যাল শিক্ষা যেগুলো আছে দেওয়া হবে, তাদেরকে কর্মসংস্থানের জন্য ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধি করে বিনা সুদে লোন দিয়ে প্রতিটা পরিবারকে এস্টাবলিশ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুর্নীতি বন্ধ হলে তার সুফল এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষই কিন্তু এর সুফল ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি, আইন চলেছে দরিদ্র মানুষের উপরে। যারা রাজনৈতিক দল করেছে তাদের ওখানে আইন ছিল না, তারা ছিল আইনের ঊর্ধ্বে, পুলিশের ধরাছোঁয়ার ঊর্ধ্বে। তারা যত অপরাধ করুক পুলিশ তাদের গ্রেফতার করেনি। আমরা আজকে বলতে চাই, জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত কখনো কোনো জায়গায় দলীয়করণ করবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বাংলাদেশের সকল দলের বর্ণের মানুষকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই। অনেকে বলে যে আমাদের অর্থমন্ত্রী কে হবে, স্বাস্থ্যমন্ত্রী কে হবে। আমরা বলেছি বাংলা অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী শুধু জামাত থেকেই হবে না,
বাংলাদেশের মানুষ থেকেই নিয়ে আমরা অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী করব। বাংলাদেশে কি অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য লোক আছে না? স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য লোক আছে না? যারা দুর্নীতি মুক্ত থাকবে, দলীয় করণের ঊর্ধ্বে থাকবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তাদেরকে আমরা মন্ত্রী পরিষদে এনে দেশ পরিচালনার দায়িত্বভার আমরা তাদেরকে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত একটি হাসপাতাল আছে, আপনারা দেখেছেন এফডিসি হাসপাতাল। অত্যন্ত সুশৃঙ্খলার সাথে, দক্ষতার সাথে হাসপাতাল পরিচালিত হয়। যখন ইসলামী ব্যাংক এই সংগঠনটা নিয়ন্ত্রণ করত, তখন প্রতিটা জেলায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল ছিল। তাদের টার্গেট ছিল মানুষের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য সেবার জন্য প্রতিটা উপজেলায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল করবে। কিন্তু সে হাসপাতালে যখন ডাকাত পড়লো, ডাকাতি পড়ে হাসপাতালে 90,000 কোটি টাকা হারিয়ে গেল, নিয়ে চলে গেল হাসপাতাল। সেই ব্যাংক তখন মুখ থুবড়ে পড়লো। সেই ব্যাংক আবার জীবিত করার জন্য কিছু দেশপ্রেমিক মানুষ, অর্থনীতিবিদ আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে ইসলামী ব্যাংকে আবার জনগণের সামনে প্রতিষ্ঠিত করা যায়। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশকে চাই সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে। এদেশের মানুষ চাঁদাবাজের কারণে অতিষ্ঠ। একজন ইজি বাইক চালায়, তাকেও চাঁদা দিতে হচ্ছে। একজন পান দোকানদার চাঁদা দিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হচ্ছে। যারা চাঁদাবাজি করে, আমরা তাদের বলতে চাই, তারা কোনো দলের নয়, তারা সব সময় একটি দলের ছত্রছায়ায় চাঁদাবাজি করতে থাকে। আমরা সমাজ থেকে চাঁদাবাজি শুধু বন্ধ করতে চাই না, যারা চাঁদাবাজি করে আমরা তাদেরকে বলবো তোমাদের চাঁদাবাজি করার প্রয়োজন নাই, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা। সম্মানিত ভাইরা, আমি বেশি কথা বললে সময় অনেক চলে যাচ্ছে। আগামী দিনের নির্বাচনে দুইটা প্রতীক আছে। প্রথম নির্বাচনে দুইটা ব্যালট আপনাদের কাছে দেওয়া হবে। প্রথম ব্যালট হচ্ছে হা এবং না এর ভোট। হা ভোট দিলে বাংলাদেশের জয়যুক্ত হবে, আজাদি হবে। না ভোট দিলে পরাধীন হবেন। পরাধীনতা মানে না ভোট, আর আজাদি মানে হা ভোট। আপনারা কিসে ভোট দেবেন? কেন হা ভোট দেবেন অনেকে বুঝেই না। অনেকে বলে হা ভোট মানে ৭১-এর চেতনা লঙ্ঘিত হবে। আমি তাদেরকে বলতে চাই, তারা ৭১-এর চেতনায় জানে না। ৭১-এর চেতনা, ৯০-এর গণ আন্দোলন, ২৪-এর চেতনা একই সূত্রে গাথা। আপনি স্লোগান দেখবেন, ৭১-এর চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে। লক্ষ লক্ষ তরুণের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, এদেশে কি কখনো সাম্য প্রতিষ্ঠিত হয়েছে? সাম্য, বৈষম্যহীন বাংলাদেশ কখনো হয়নি। আমি আগেই বলেছি, চাকরি পাবে কারা? বিগত সময়, আগের সময় যারাই ক্ষমতায় ছিল তাদের লোক ছাড়া কেউ চাকরি পাবে না। বাড়িতে পুলিশ গিয়েছে, পুলিশ ভেরিফিকেশনে চাকরি নট। জামাত ইসলামী করে চাকরি হবে না, তাই না? বিএনপি করে চাকরি হবে না, চাকরি বাদ। অসংখ্য মানুষের দৃষ্টান্ত আমার সামনে আছে। সরকারি সুযোগ সুবিধা আমার দলের লোক ছাড়া হবে না, বাদ যাও। ক্ষুধার্ত না কে আছে, তারপরেও তাকে সরকারি সুযোগ দেওয়া হয়নি। সম্মানিত ভাইরা, আমি এই জন্য আপনাদের সবাই কাছে বলতে চাই, বাংলাদেশে কখনো বৈষম্যহীন বাংলাদেশ হয়নি। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হয়নি। মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের জীবন নিয়ে, মর্যাদা নিয়ে, আমাদের মা বোনদের মর্যাদা নিয়ে সবসময় সিনিমিনি খেলা হয়েছে। তাদের ইজ্জত আবরু নিয়ে টানাটানি করা হয়েছে। এজন্য বলি, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। কারণ গণতন্ত্রের জন্য আমরা দেখেছি ৯০-এর গণ আন্দোলন হয়েছিল, ৯১ সালে একটি নির্বাচন হয়েছিল অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আবার যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ফল করলো, আমরা ৯৪-৯৫ সালে আন্দোলন করেছি। ৯৬-তে ২৬ দিন অসহযোগ আন্দোলন করে আমরা আবার কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করার ব্যবস্থা করেছিলাম। আমরা দেখেছি ৯৬-তে নির্বাচন হয়েছে, ২০০১-এ নির্বাচন হয়েছে, ২০০৮ সালে নির্বাচন হয়েছে। আবার কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা বাতিল করে দেওয়া হলো ১২ সালে, দিয়ে ১৪, ১৮, ২৪-এ একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য ৬ দিন নির্বাচন দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, আওয়ামী লীগের ভাইরা, তাদের সাথে আমরা আন্দোলন করেছি, যদি ১২ সালে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা বাতিল না করতো, ১৪ সালের ৫ই জানুয়ারি একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতো, তাহলে সেদিন হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যেত না। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হতো না, হতো। বাংলাদেশে আমাদের সাথে একসাথে থাকতে পারতো, একসাথে আমরা আন্দোলন করতাম, একসাথে থাকতাম।
আবার হয়তোবা যারা ক্ষমতায় আসতো দেশ পরিচালনা করতে ব্যর্থ হলে 18 সালে হয়তো নির্বাচনে আবার আওয়ামী লীগ আসতে পারতো। কিন্তু এই রাজনৈতিক যে গতিধারা ছিল, গণতন্ত্রের গতিধারা, এটা 12 সালে ষড়যন্ত্র করে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা বাতিল করে দিয়ে রাজনীতির আকাশে একটি অন্ধকারাচ্ছন্ন জগৎ আমাদের তৈরি করা হলো। আবারও আজকে একটি গভর্নমেন্ট ফল আছে যারা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করেছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বলতে চাই 24-এর গণ আন্দোলন যারা করেছে তাদেরও স্লোগান ছিল বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। এখানে আমি বলি এই বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করবার জন্যই হা ভোট। হা ভোটে আছে কি সংবিধানে কিছু সংস্কার হবে, বলা হয়েছে হা ভোট পাস করলে বাংলাদেশে আর কখনো কোনো ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না। দলের প্রধান থাকবে, আবার প্রধানমন্ত্রী হবেন, একসাথে দুইটা পদ হোল্ড করতে পারবেন না। দুইটা শক্তি এক জায়গায় আসলে দানব হয়ে যায়। এটা সংবিধান সংস্কার করা হচ্ছে। একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুইবার মানে 10 বছর। আর সংবিধানে সে সংস্কার আসছে, কাজেই যখন 10 বছরের বাইন্ডিংস থাকবে সে মনে করবে এবার গতবার নির্বাচিত ছিলাম, এবারও আমি প্রধানমন্ত্রী হলাম, কাজেই জগতে বাংলাদেশে মানুষের জন্য কিছু করে যেতে চাই যাতে মানুষ চিরদিন আমাকে স্মরণ করতে পারে, কারণ আগামীতে আমি আসতে পারছি না। ঠিক কিনা? ঠিক না? আমাদের সংসদে এখন যেমন এক কক্ষ বিশিষ্ট আছে, এই হা ভোট পাশ করলে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। অর্থাৎ এই 300 আসন নির্বাচনে জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রার্থীদেরকে ভোট দেওয়া হবে। আর 100 আসন যেটা উচ্চ কক্ষ, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভোটের আনুপাতিক হারে হবে। যে দল 10% ভোট পাবে সেই 100টার মধ্যে 10টা সিট তারা পাবে, সরকার ক্ষমতায় না গেলেও পাবে। যারা ক্ষমতায় গেল দেখা গেল তারা 40% ভোট পেয়ে ক্ষমতায় চলে গেছে, কিন্তু 60টা সিট তাদের বাইরে থাকবে। কাজেই ইচ্ছা করলে আপনার মতো সংবিধান ছিঁড়তে পারবেন না। এই বাইন্ডিংস এর মধ্যে আছে আমাদের এই হা ভোট। এই জন্য হা ভোটকে জয়যুক্ত করে আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করবার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে যদি আমি সংসদ সদস্য হতে পারি, আমি বলেছি অভয়নগর বাগারপাড়ার গণমানুষের জন্য স্বাস্থ্য সেবার উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বলেছি বাগারপাড়া অভয়নগরকে 2টা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মানুষের চিকিৎসার ব্যবস্থা করব। প্রতিটা পরিবারের মানুষ অসুস্থ, 5 জন মানুষ দেখবেন 4 জন ওষুধ খায়, 5 জন মানুষের মধ্যে 1 জন মারাত্মক অসুস্থ। কিন্তু এই মানুষটা ট্রিটমেন্টের জন্য হয় আপনাকে খুলনায় দৌড়তে হয় অথবা যশোর দৌড়তে হয়। যদি এখানে ভালো বিশেষজ্ঞ ডাক্তার থাকে আপনি এখান থেকে চিকিৎসা নিতে পারবেন। গ্রামের কমিউনিটি ক্লিনিক যেখানে নাই সেখানে করা হবে। যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে একজন ডাক্তার দিয়ে আমার গ্রামের মা এবং বোনদের সুন্দর চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি বলেছি নোয়াপাড়া শিল্প অঞ্চল যানজট মুক্ত করার চেষ্টা করব, নোয়াপাড়া শিল্প অঞ্চল চাঁদাবাজ মুক্ত করার চেষ্টা করব, নোয়াপাড়া ভৈরব নদী সংস্কার করে আরো যাতে ব্যবসার সুন্দর পরিবেশ হয় সেটাও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলবার জন্য চেষ্টা করব। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক বিল্ডিং নাই, যে মসজিদ মাদ্রাসা মন্দিরে সরকারি সহযোগিতা পায়নি, আমি বলেছি সরকারি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কোনো দলীয়করণ হবে না। ইতিপূর্বে দলীয়করণ হয়েছে, আমরা কোনো দলীয়করণ করব না। যার প্রাপ্যতা আছে তাকে অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত সনাতন ধর্মের যদি কোনো ভাই এখানে থাকেন তাদেরকেও বলতে চাই, রাষ্ট্র যখন সংস্কার হবে, দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, তার সুফল সবাই ভোগ করতে পারবে। আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আমরা সবাই বসবাস করব। দেশের সন্তান হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমার ইচ্ছায় নয়, সৃষ্টিকর্তার ইচ্ছায় এখানে জন্মগ্রহণ করেছি। কাজেই বাংলাদেশে আমরা একসাথে বসবাস করে এক বাজারে বাজার করে একসাথে লেখাপড়া করেছি, একসাথে চা খাই। আমি চাই সাম্প্রতিক সম্প্রীতির অটুট বন্ধনে আমরা আবদ্ধ থাকি, তাহলে দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আর অনেক জায়গায় ভুল বোঝানো হয় যে জামাত যদি ক্ষমতা আসে আমাদের সনাতন ধর্মের বোনদেরকে বোরকা পরানো হবে, কপালে সিঁদুর পড়তে দেওয়া হবে না। আমি বলেছি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। ইসলাম কখনো অন্য ধর্মকে কটাক্ষ করে না। সম্মানিত ভাইরা, আমার যারা ভাই আছেন আরেকটি কথা বলতে চাই। একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে সেখানে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অশালীন একটি বক্তব্য দেওয়া হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেছে যারা যে সমস্ত মহিলারা ভোট চায়
তারা পতিতা। আমি ধিক্কার জানাই যারা হ্যাক করেছে, তারা জাতির শত্রু। তারা এই জাতির শত্রু হিসেবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পেজ হ্যাক করে মিথ্যা ভিত্তিহীন একটি কথা চালিয়ে দিয়েছে। আপনারা কি কখনো বিশ্বাস করেন? জামাত ইসলামের কর্মীদের মধ্যে 60% আছে মহিলা কর্মী, যারা এই নির্বাচনে বাড়ি বাড়ি ভোট চাচ্ছে। তিনি কি এটা লিখতে পারেন কখনো? এটা হ্যাক করে এদেশের কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীর অসাধু বাংলাদেশের শত্রু তারা আজকে এই গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করার জন্য, ভোটের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই হ্যাক করে তারা এই কাজটি করেছে। জামাত ইসলামীর আইটি বিশেষজ্ঞ তারা সব উদ্ধার করেছে। কারা হ্যাক করেছে, কারা কি কাজ করেছে, সব তথ্য জনগণের সামনে তারা ফাঁস করেছে। সম্মানিত ভাইরা, আমি সর্বশেষ বলতে চাই, আমি চাই সহনশীলতা, উদারতা, ভালোবাসা, সহিষ্ণুতা। এই এলাকার যিনি প্রার্থী আছেন, যে দলের আছেন, সবাইকে আমি ভালোবাসি। আমি দেশকে ভালোবাসি, এলাকাকে ভালোবাসি। আপনাদের সন্তান আপনাদের পাশে, আপনাদের সাথে থাকার জন্য আমি এসেছি। এই জন্য আমি বলতে চাই, আপনাদের দোয়া ভালোবাসা দিয়ে আমাকে পাশ করতে পারেন। এই এলাকার মানুষের জন্য আমি কল্যাণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি 45 বছর ধরে রাজনীতির সাথে আমি জড়িত। আমার ব্যক্তিগত কোনো সম্পদ নাই। এখন যদি বলেন, আপনি চেক করতে পারেন, আমার নামে এক কাঠা জমিও নাই। আমার নামে কিন্তু এক কাঠা জমিও নাই। আমার বাপের কিছু জমি আছে যে এখনো সব পড়ে আছে সেই বাপের নামে, আমার নামে কোনো জমি নাই। আমার একটা বাড়ি আছে শহরে, যে ছোট একটা বাড়ি, যেটা কিন্তু আমার জায়গা ওয়াইফের, টাকাও তার। সে চাকরি করে কলেজে, সে প্রাইভেট পড়ায়, অনেক কিছু করে। সে কষ্ট করে এই বাড়িটা করেছে, আমি সেই বাড়িতে ভাড়া থাকি বলা যায়। আবার ভাড়া দেওয়া লাগে না, এটা আছে অবস্থা। আমার নিজের বেতনের টাকাও নাই, ব্যাংকও নাই, কোনো জায়গায় আমার টাকা পয়সা থাকে না। আমি যে নির্বাচন করছি, মানুষের আত্মীয় স্বজনের সহযোগিতায় খরচ করে কিন্তু আমি নির্বাচন করছি। সব আত্মীয় স্বজনের সহযোগিতা, সংগঠনের সহযোগিতা, আত্মীয় স্বজনের সহযোগিতা। সম্মানিত ভাইরা, আগামী দিনে আমি বলতে চাই, জীবনে যে কদিন বেঁচে থাকবো, ইনশাআল্লাহ মানুষের পাশে থাকবো। মানুষের কাজ করার জন্য আমি সব সময় পাশে এবং তা থেকে কাজ করে যাব। মানবতার সেবা করা আছে একটা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেছেন, নবী তোমাকে নির্দেশ প্রদান করা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানবতার কল্যাণের জন্য কাজ করার জন্য। মানুষের কল্যাণ মানে তার নিরাপত্তার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, তার যাবতীয় সুন্দর জীবনযাত্রার ব্যবস্থা করা আছে তার মানুষের কল্যাণ। এজন্য মানুষের পাশে সাথে থেকে সেই কল্যাণটা করতে চাই। সেই কল্যাণ করতে হলে আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে সেই সুযোগটা আপনাদের সৃষ্টি করে দিতে হবে ইনশাআল্লাহ। কি আপনারা পারবেন? ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। যুবকের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সব দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আগামী দিন হয়তো এরকম নির্বাচনী সমাবেশে আপনাদের সাথে আর দেখা হবে না, তবে দেখা হবে সামনে অন্য পরিবেশে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 লক্ষ জোট জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে শীতের ভিতরে কষ্ট করেছেন এবং আপনারা সবাই এখানে সময় দিয়ে আজকের এই প্রোগ্রামকে সুন্দর এবং সফল করেছেন। এজন্যে বাংলাদেশ জামাত ইসলামী 5 নম্বর সিদ্ধার্থপুর ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। একটি ঘোষণা, যারা মোটরসাইকেল বহরে আছেন, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ না করে কেউ যাবেন না। সকল মোটরসাইকেলের ড্রাইভার যারা আছেন, মোটরসাইকেল বহরে যারা আছেন, আমাদের সঙ্গে যোগাযোগ না করে কেউ কোথাও যাবেন না। আমরা এখন শঙ্কর পাশা খিয়াঘাট যাব। পুতলার ভিতর দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা শঙ্কর পাশা খিয়াঘাট হয়ে তারপর বিরিজি যাব। বিরিজি যে আমরা ওখান থেকে সামনে
সেলফি দাও দূর এই যে অর্ধেকের করেছি তাও 20 মিনিট ওরে লোক আর লোক হ্যাঁ লোক হবে না